এখন আমরা গতদিনকে যে কয়েকটা সিচুয়েশন দেখছিলাম, তারপরে আমাদের আরো কয়েকটা সিচুয়েশন দেখা জরুরি। গতদিনের যে প্রবলেমটা দিছিলাম বাড়ির কাজ হিসেবে, সেটা যদি করে থাকো তাহলে আজকে জিনিসগুলো বুঝতে অনেকটা ইজি হবে। এখন যদি না করে থাকো, আর একবার একবার হলো করে নিও। জি। আমরা জিনিসটা আরেকটু এক্সপ্যান্ড করব, বা আরেকটু টাফ জিনিস দেখবো। আমরা গতদিন হয়তো বা এমন দেখছিলাম যে একটা দেয়াল ছিল, ওই দেয়ালের সিলিং এ তোমার একটা পুলিকে ঝোলানো ছিল। এই পুলির এক পাশে একটা বাঁধা ছিল, আর এক পাশে আর একটা বস্তু বাঁধা ছিল। যখন বস্তুকে এইভাবে ছেড়ে দেওয়া হবে, বস্তুটা যে পাশে বস্তুর ভর বেশি সেই দিকে বস্তুটা পড়বে। এবং যে এই দিকে যদি এ ত্বরণে চলে, তাহলে এই ত্বরণের মান কত হবে সেটা আমরা বের করতে পারতাম। এমনকি যেহেতু দড়িটা একই দড়ি, মানে দড়ির ভিতরে কোনো কাটা বা ছেঁড়া নাই, সেম দড়ি, তাহলে টেনশন অবশ্যই ভিন্ন হবে নাকি? না, সেম। আপনি সেম হবে। লেখছেন কি? হ্যাঁ, লেখছেন দেখতে পাচ্ছ না? না? তো কালো হয়ে গেছে সেদিন। কেন? কিন্তু আমি তো এখান থেকে তো সবই ঠিক করাই আছে। তুমি বেরিয়ে দেখতে পাচ্ছ ঢুকবো না না? কেন? না, না। একবার বেরিয়ে এসে জি, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে টেনশন যেটা কি হবে, সেম হবে। এটা যে টি হয় এইটাও টি হবে। এখন আমি ইকুয়েশন দুটো লেখা জাস্ট দেখাচ্ছি, কারণ আজকে আমার কাজে লাগবে। ধরো এই বস্তুটার ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর এই বস্তুটার ভর হচ্ছে স্মল এম। তাহলে অবশ্যই এই বস্তুর উপর নিচের দিকে কাজ করবে ক্যাপিটাল এম জি বল, এই বস্তুর উপর নিচের দিকে কাজ করবে স্মল এম জি বল। এবং আমরা যদি দুইটা বস্তুর জন্য আলাদা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, যদি এটা এম ভরের বস্তু হয়, এবং ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে কি করতে হবে, ওই বস্তুটাকে একটা পয়েন্ট ম্যাস বা বিন্দু ভর হিসেবে কল্পনা করতে হবে। এবং ওর উপর যতগুলো বল কাজ করছে তাদের বলের দিক সেম রেখে, মানে জাস্ট তীর চিহ্ন দ্বারা বলগুলোকে ইন্ডিকেট করতে হবে। অর্থাৎ এই এম ভরের বস্তুর উপরে নিচের দিকে বড় হাতের এম জি বল কাজ করছে, এবং উপরের দিকে টেনশন বল কাজ করছে। এই দুটো বল ছাড়া মানে আর কোনো বল কাজ করছে না, রাইট? জি। আচ্ছা, সিমিলারলি আমি যদি ছোট ঘরের বস্তুটার কথা দেখি, ছোট ঘরের মানে শক্তি, স্মল লেটার এম এর ঘরের নিচের দিকে কাজ করছে স্মল এম জি, উপর দিকে সেম টেনশন বল কাজ করছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার আগে দেখতে হবে বস্তুটা কোন দিকে ত্বরণে যাচ্ছে। তুমি যে কোনো দিকে ধরে নিতে পারো, কিন্তু বেটার হচ্ছে যেই দিকে বস্তুর ভর বেশি, সাধারণত বস্তুগুলো সেই দিকেই চলে। তাহলে আমি যেহেতু ধরে নিচ্ছি যে ক্যাপিটাল এম এর মান অবশ্যই স্মল এম এর চেয়ে বড়, এটা আমি ধরে নিচ্ছি। তার মানে ত্বরণটা হলে অবশ্যই ক্যাপিটাল এম নিচের দিকে পড়ে যাবে। আর ক্যাপিটাল এম নিচের দিকে পড়ছে, আর এই দিকটা যদি আমি পজিটিভ ধরি, অর্থাৎ নিচের দিকটা যদি আমি পজিটিভ ধরি, তাহলে যে উপরের দিকে উঠবে তার দিকটা কেমন হবে? মাইনাস। মাইনাস। জি। তাহলে আমি যখন বলছি এ যদি নিচের দিকে যায় তাহলে সে পজিটিভ হবে, অর্থাৎ আমার নিচের দিকে এর মান পজিটিভ, উপরের ক্ষেত্রে এর মান নেগেটিভ। বা যে কোনো ভেক্টর রাশির ক্ষেত্রে, যে কোনো ভেক্টর রাশির ক্ষেত্রে উপরের দিক হবে নেগেটিভ, নিচের দিক হবে পজিটিভ। এইবার জি। আমি যদি ক্যাপিটাল এম এর ক্ষেত্রে যদি সমীকরণটা লিখি, তাহলে সমীকরণটা কি হবে? অবশ্যই যেহেতু এমজি ভরের বস্তুটা নিচের দিকে পড়ছে, এবং এমজি এর দিক কোন দিক? নিচের দিক।
ক্যাপিটাল এম জি এর দিক কোন দিক? নিচের দিক। নিচের দিক। আর নিচের দিক যদি পজিটিভ হয়, অবশ্যই ক্যাপিটাল এম জি এর আগে পজিটিভ চিহ্ন হবে। সিমিলারলি টি এর দিক হবে কি? উপরের দিক, তার মানে এ এর উপরের দিক কি দিক? নেগেটিভ দিক। তার মানে জি টি এর আগে চিহ্ন থাকবে মাইনাস। তাহলে এটা আমার কি? নেট ফোর্স, এফ নেট। এফ নেট মানে কি? একটা বস্তুর উপরে যতগুলো বল কাজ করছে সেইগুলো লেখা। আমি দেখতে পাচ্ছি একটা নিচের দিকে কাজ করছে, একটা উপরের দিকে কাজ করছে, এবং বিপরীত দিক হলে একটার দিক হয় পজিটিভ, একটার দিক হয় নেগেটিভ। তাই আমরা একটার দিক পজিটিভ, একটা দিক নেগেটিভ রাখছি। আশা করি বুঝতে পারছো। জি সমান হবে এম এ। এখন এম বলতে কোন এম? যে এমটা আমরা চিন্তা করছি বা কাজ করছি, আমরা এখন বড় হাতের এম নিয়ে কাজ করছি, তাই ক্যাপিটাল এম এ। এটা হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে। সেম ভাবে যদি আমি দ্বিতীয় বস্তুটার কথা বলি, এটা কি তুমি বলতে পারবা? জি। বলো। ছোট এম জি প্লাস এম জি। প্লাস এমজি কেন? এমজি প্লাস হবে না মাইনাস হবে? ছোট হাতের এম জি আছে মাইনাস হবে। ছোট হাতের এমজি মাইনাস হবে? কেন মাইনাস হবে? কারণ এটা আপনার নিচের দিকে রে। না, নিচের দিকে তোমরা পজিটিভ ধরলাম। মানে আপনার আছে, কি বলবো, আহ বিপরীত দিকে, মানে পজিটিভের বিপরীত দিকে, মানে উপরের দিকে উঠে না, আসছে আর কি। আচ্ছা, বস্তুটা উপরের দিকে উঠছে, বিপরীত বস্তুটা উপরের দিকে উঠছে, এর অর্থ তুমি কি বলতে চাচ্ছ? টি এর মান নেগেটিভ। বেশি, তাই তো? টি এর মান বেশি আর এমজি এর মান কম, তাই টি থেকে এমজি বিয়োগ করতে চাচ্ছ, এমন তো? জি। সমান লিখতে পারো কি? এম এ। তুমি এইটা বলতে চাচ্ছ। হ্যাঁ, এইভাবে তুমি গত দিনের ধারণা নিয়ে চিন্তা করতে পারো, কিন্তু এখন যেটা বললাম সেভাবে চিন্তা করতে পারো, যে এমজি কোন দিকে কাজ করছে? ছোট হাতের এমজি নিচের উপরের দিক। দিকে। ছোট হাতের এমজি ও আচ্ছা, এর জি নিচের দিকে। নিচের দিকে না? জি, আর নিচের দিকে চিহ্ন কি হয়? পজিটিভ ধরে নিয়েছি। তাহলে এমজি এর আগে হবে কি? প্লাস এমজি। টি এর দিক কোন দিক? উপরের দিক। আর উপরের দিক কোন চিহ্ন? মাইনাস চিহ্ন, তাই তো? জি। সমান হবে এম এ। এম ইন্টু এ। এর দিক এখন কোন দিক দেখো তো, বস্তু এখন কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। উপ- এই যে ছোট বস্তু এখন কি উপরের দিকে যাচ্ছে না? আর উপরের দিক জি কোন দিক? মাইনাসের দিক। তাহলে এম মাইনাসের দিক। এর আগে কি হবে? একটা মাইনাস হবে। এইবার তুমি যদি এটা একটু সাজিয়ে লেখো, যদি একটু সাজিয়ে লেখো তাহলে দেখো এমন হচ্ছে, যদি এই যে টি, এই মাইনাস টি যদি এই পাশে নিয়ে আসো, প্লাস এম যেখানে এই পাশে নিয়ে আসো, তাহলে দেখো কি হচ্ছে। সমান চিহ্ন এই পাশে আসলে মাইনাস টি হচ্ছে প্লাস টি, প্লাস এম জি হচ্ছে মাইনাস এম জি, আর এই মাইনাস এম এ হচ্ছে এই পাশে এসে প্লাস এম এ, তাই না? জি দেখো এইটার এটার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি দুই ভাবে কাজ করতে পারো বা চিন্তা করতে পারো, এখানে কোনো সমস্যা নেই। আমার জি কথা কি বুঝতে পারছো? জি এবং এখানে তোমার টি হচ্ছে একটি চলক, মানে আননোন ভেরিয়েবল বা অজানা চলক। এ, এ হচ্ছে একটি অজানা চলক। এবং তোমাকে আমি বলছিলাম, যদি অজানা চলক দুইটা থাকে, সেই সমীকরণকে সমাধান করতে তোমার দুইটা সমীকরণ লাগবে, এবং তোমার দুইটা সমীকরণ হয়ে গেছে। এই দুইটা সমীকরণ সমাধান করলে তুমি কার কার মান পেয়ে যাবা? টির মান পেয়ে যাবা, আর এর মান পেয়ে যাবা। জি এটা তোমার কাছ থেকে সলভ করা। কত দিন অঙ্ক একটা দিয়েছিলাম সেটা। এখন আজকে আমরা যদি সিচুয়েশনটা একটু ডিফারেন্ট করি, ধর একটা পাশে টেবিল আছে, টেবিলের পাশে এইভাবে একটা পুলি লাগানো আছে। তুমি একটু মিউট রাখতে পারো। আচ্ছা, এই পুলিটা আছে। এই পুলি দুইটার উপরে যদি আমি এইভাবে একটা দড়ি দিয়ে বেঁধে দিই, দিয়ে এই পাশে একটা বস্তু রাখলাম, যেটা ধরলাম 10 কেজি ভর। সিমিলারলি এই পাশে একটা বস্তু রাখলাম, যার ভর 5 কেজি। এখন
তোমার কাছে আমার প্রশ্ন যে এটা একটা টেবিল, এখানে আমি কি বস্তু দুইটার উপরে কি কি ত্বরণ লাগছে, মানে বস্তু দুইটার উপর যে টেনশন বা টান বল কাজ করছে সেটা সেম হবে না ভিন্ন হবে? আহ ভিন্ন হবে নাকি? কেন ভিন্ন হবে? কারণ আপনার ওজনের একটু পার্থক্য আছে। হ্যাঁ। ওজনের পার্থক্য আছে, আমরা কিন্তু বলছিলাম ওজনের পার্থক্য কারণে টেনশন ভিন্ন হবে না, কারণ কি তোমার এই বস্তু যেহেতু দড়িটা সেম, তার মানে টেনশনটাও কি হবে, সেম। সেম হবে। ও আচ্ছা। এবং জি। এই বস্তুর ভর বেশির কারণে হ্যাঁ এই বস্তুটা নিচের দিকে চলবে, এই 5 কেজি ভর কম হয় 5 কেজি উপরের দিকে যাবে, ফলে এর মধ্যে একটা নিচের দিকে ত্বরণ আসবে, এর এখানে উপরের দিকে একটা মাইনাস এ আসবে, কারণ কি নিচের দিকে আমি পজিটিভ ধরেছি, উপরের দিকে নেগেটিভ ধরেছি। নেগেটিভ। জি। জি, তুমি চাইলে উপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ ধরতে পারো, এখানে কোনো সমস্যা নেই, তোমার স্বাধীনতা। কথা ক্লিয়ার? জি। এখন দেখো এই অঙ্কটা আর এই পাশের যে অঙ্কটা এখানে দেখলে দুইটা সেম, কোনো পার্থক্য নাই, শুধুমাত্র ওটাই পুলি একটা ছিল, এখানে পুলি দুইটা আছে, এতে কোনো যায় আসে না, কারণ কি দড়ি এক, বস্তুর দেখতেও সেম লাগছে পাশের মতন, তাই না? তিনটা তিনটা পলি হলেও তো সেমই হতো। হ্যাঁ, তিনটা পুলি হলে সেম হইতো, কোনো সমস্যা নেই। আশা করি পারবা এমন জিনিস চিন্তা করতে। জি। কিন্তু এবার যদি আর আর একটু ডিফারেন্ট করি জিনিসটা। আচ্ছা, পরবর্তী পেজে আসি। কিন্তু এবারকার সিনারিওটা কিন্তু ডিফারেন্ট। এখানে এটা ধরো 10 কেজি ভরের বস্তু, এটা ধরো 2 কেজি ভরের বস্তু, এটা ধরো 5 কেজি ভরের বস্তু। এইবার দেখো তো, এই 10 কেজি ভরের বস্তু এবং 2 কেজি ভরের বস্তুর মধ্যে কি একটা দড়ি লাগানো আছে না? জি, এটা এক দড়ি নয়, ভিন্ন ভিন্ন দুটি এক দড়ি। দড়ি নয়, তার মানে অবশ্যই এই দড়ির উপরে যে টেনশনটা কাজ করবে, এই দড়ির উপরে একই টেনশন কাজ করবে। না। এইটা যদি আমি একটাকে যদি T1 ধরি আর একটা অবশ্যই T2, জি। এতে কোনো সন্দেহ নেই। আর আমরা জানি কি যে কোনো একদিকে বস্তুটা পড়বে, যে কোনো একদিকে বস্তুটা পড়বে, কারণ কি এক পাশে ভর বেশি এক পাশে ভর কম। জি। আমি ধরে নিলাম কি বস্তুটা এই দিকে পড়লো, তুমি যদি অপর দিকেও ধরো তাও কোনো যায় আসবে না, তখন কি হবে, জাস্ট এর মান মাইনাস আসবে, আর মাইনাস দ্বারা কি বোঝাবে, যে দিকে পড়ছে ধরে নিতে হবে তার কোন দিক হবে, উল্টো দিক হবে। বিপরীত। জি। আচ্ছা, আমি একটু সেরকমই করি, কারণ সবগুলো প্রশ্ন তো একই রকম সলভ করছে, একটু ডিফারেন্ট করি। ধরো আমি ধরে নিলাম, আমি জানি না যে কোন দিকে বস্তুটা পড়বে, আমি ধরে নিলাম বস্তু কোন দিকে পড়ছে, 5 কেজির দিকে পড়ছে। কোন দিকে পড়ছে? 5 কেজি। তাহলে আমি 5 কেজির দিকে ত্বরণটা বের করতে যাচ্ছি, 5 কেজির দিকে ত্বরণটা বের করতে যাচ্ছি। আচ্ছা, এখন 5 কেজি ভরের বস্তু যে ত্বরণ হবে, 2 কেজি ভরের বস্তুরও কি সেম ত্বরণ হবে যদি কোনো ঘর্ষণ না থাকে? জি। জি। আবার 10 কেজি ভরেরও কি ত্বরণ সেম হবে। সেম। আচ্ছা, তার মানে আমার, আমি যেহেতু ধরে নিয়েছি যে ত্বরণ 5 কেজি নিচের দিকে পড়ছে, তার মানে 2 কেজি কোন দিকে আসছে, অবশ্যই এইদিকে আসছে। আর দশ জি। কেজি অবশ্যই উপরের দিকে যাচ্ছে।
জি। সবগুলো ত্বরণের মান সেম হবে। আচ্ছা। হুম। এখন আমাকে, আমার বস্তু কয়টা এখানে দেখো তো? তিনটা। তিনটা। তাহলে আমার ফ্রি বডি ডায়াগ্রামও কয়টা হবে? তিনটা। তিনটা। এখন আমি যদি প্রথমে 10 কেজি ভরের বস্তু নিয়ে চিন্তা করি, 10 কেজি ভরের বস্তুর উপরে কয়টা বল কাজ করছে? অবশ্যই নিচের দিকে জি। টেন না না। জি কাজ করছে। 10 জি মানে কি? নিচের দিকে কি 10 জি কাজ করছে? জি। 10 হচ্ছে বস্তুর ভর, মানে যেটাকে আমরা এমজি বলতে পারি। মনে হয় জি। বুঝতে পারছো? জি। আচ্ছা, আর উপর দিকে একটা টেনশন বল কাজ করছে, যেটাকে আমরা টি ওয়ান ধরেছি। আর কোনো বল কি কাজ করছে এর উপরে? না না। আর ত্বরণ কাজ করছে। না। আর একটা ত্বরণ কাজ করছে কোন দিকে? উপরের দিকে। জি। তাই তো? আচ্ছা। সেম ভাবে আমি যদি 5 কেজি ভরের কাছে আসি, তাহলে নিচের দিকে অবশ্যই কি কাজ করছে? 5 জি। 5 জি কি ওই 4 জি 5 জি নাকি? না না। উপরের দিকে কাজ করছে কি? T2। টি টু। ভালো কথা। আর একটা বস্তু আছে কি 2 কেজি। এই 2 কেজি ভরের বস্তুর উপর কি কি বল কাজ করছে? দেখো যে 2 কেজি ভরের বস্তুকে আমরা বলছিলাম যদি দড়ি এক হয় টেনশন একই হবে। এখন কোন একটা বস্তু যদি নিচের দিকে টিয়ন বল অনুভব করে, মানে এই বস্তুকে যে টিয়ন বলে উপরের দিকে টানে, এই বস্তুটাই আবার 2 কেজি কে কি এই দিকে টিয়ন বলে টানবে না? জি। মনে পড়ে কি? জি। 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 শিওর নাকি বোঝানো লাগবে? না। আচ্ছা। সিমিলার ভাবে যদি 5 কেজি কে টি টু উপরের দিকে টানে, অবশ্যই সেম কারণে এই 2 কেজি কেও কি এই দড়িকান এই দিকে টানবে। জি। তার মানে কি আমি কি বলতে পারি 2 কেজির উপরে এই দিক বরাবর টি ওয়ান বল কাজ করছে, এই দিক বরাবর টি টু বল কাজ করছে, জি। আর নিচের দিক বরাবর কি বল কাজ করছে? MG। এমজি। যেহেতু আমি এখানে ভর 2 তাই 2 জি লিখলাম। জি। এবং বস্তুর একটা কি আছে ধরো, ত্বরণ আছে। জি। ত্বরণটা কোন দিকে কাজ করছে? আমরা ধরে নিছি উম, বাম দিকে। এর ক্ষেত্রে ধরে নিছি নিচের দিকে। সবকিছু ক্লিয়ার? জি। ফ্রি বডি ডায়াগ্রাম। এখন আর একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে। এই যে আমি 2 জি যেটা লিখছি, এই 2 জি আমার কি কোনোভাবে বস্তুর ত্বরণে ইফেক্ট ফেলছে? মানে এই যে দুইয়ের, মানে বস্তুর ভর 2 কেজি, মানে সরি 2 কেজি না 2 সি ওজন, এটা 2 জি আমার কি বামে বা ডানে সরাসরি কোনো ইফেক্ট ফেলবে? না না। ফেলার কথা না। এমনকি তুমি বড় হলে যখন আরেকটু শিখবা ভেক্টরের, যখন দেখবো কলেজে উঠলে, তখন দেখবা যে আমরা এই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময় আমরা স্থানাঙ্ক ব্যবস্থা ধরে নিই। অর্থাৎ যতগুলো বলের উপর কাজ করে সেগুলোকে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ভেঙে নিই, এবং যেই দিক বরাবর ত্বরণ বা ত্বরণ কাজ করে সেই দিক বরাবর আমরা চিন্তা করি যে আমার ওই দিক বরাবর কোনো বল লাগছে কিনা। আর বাদ বাকিগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজন হয় না। জি। যেহেতু এটা 2 জি নিচের দিকে বল কাজ করছে, নিচের দিকে যেহেতু কাজ করছে, এটা কি করবে না, এর ডানে বা বামে সরানোর জন্য কোনো প্রভাব ফেলবে না। এটা জাস্ট কি করে বস্তুর ভর কতটুকু এবং বস্তু স্থির থাকবে না গতিশীল থাকবে সেটাকে নির্ধারণ করে। এর কাজ হচ্ছে এতটুকুই। কথা বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে মানে আমার এই 2 জির কোনো কাজ নেই। তাই আমরা যদি এখানে 2 জি কে নাও লিখি তাও কোনো যায় আসে। না। এমন আবার এমন ভাবার দরকার নেই যে 2 জির কে কেউ মনে হয়, মনে করে 2 জি কে নষ্ট করার জন্য কিন্তু একটা বল আছে। এই 2 জি কে নষ্ট করছে কে বলতো? মনে আছে? অভিলম্বী ক্রিয়া বলে একজনের নাম বলছিলাম, যে একটা জি। টেবিলের উপর জি। বস্তু রাখলে ওই টেবিল বস্তুটাকে উপরের দিকে ধাক্কা দেয়। তাহলে এই বস্তুর উপরে উপরের দিকে টু, মানে সেম 2 জি বলে উপরের দিকে ধাক্কা দিচ্ছে কে? টেবিল। ফলে কি হবে, জি। এরা দুজন কাটাকাটি হয়ে যাবে। এই জন্য বস্তুটা উপরের দিকেও যায় না নিচের দিকেও পড়ে না। ফলে বস্তুটা উপরে এবং নিচের দিকে
কোনো ত্বরণ থাকে সেম না বা ত্বরণ জিরো হয়। থাকে। জি। তাই এটাকে আমরা কনসিডার না করলেও আমাদের আপাতত চলবে। আমার কথা বুঝতে পারছো? জি। আচ্ছা, এইবার আমার তিনটা বস্তুর ক্ষেত্রে চিন্তা করতে হবে, যেহেতু আমি এক এক করে আসি। আমি যদি ছোট হাতের ধরো আমি 5 কেজি বস্তুর কথা নিয়ে বলছি, তুমি পরীক্ষায় লিখবা যে 5 কেজি বস্তুর ক্ষেত্রে আমি সমীকরণটা কি পাচ্ছি। আমি যদি নিচের দিকে পজিটিভ ধরি, তাহলে কি আমি বলতে পারবো, মানে আমি নিচের দিকে কি ধরেছি, পজিটিভ, পজিটিভ। আর উপরের দিকে কি ধরলাম, মাইনাস। নেগেটিভ নেগেটিভ। বা মাইনাস। জি। তুমি যা খুশি ধরতে পারো, যায় আসে না, তুমি নিচের দিকেও নেগেটিভ ধরতে পারো, কোনো যায় আসে না, কোনো সমস্যা নেই। এগুলো এক মানে আমি বলছি বলে না, তুমি একবার নিজে ট্রাই করে দেখবে যে আসলে কোনো সমস্যা হয় কিনা। জি। এবার দেখো, আমার সমীকরণ কি ফেলতে পারি, নিচে কত, 5g, লিখলাম 5g। আমার মেন সূত্র কেন আগে লিখে নি, আমার মেন সূত্র কি ছিল যেন বলের ক্ষেত্রে, এফ নেট সমান এম এ। এ। এখন এফ নেট মানে কি, যতগুলো বল কাজ করছে আমার এই যে 5 কেজি ভরের বস্তুর উপর কটা বল কাজ করছে, দুইটা। দুইটা। একটা হচ্ছে 5g, আর একটা হচ্ছে T2। তাহলে 5g আর T2, মানে এর কোনো একটা লব্ধি করলে আমরা পাবো কি, এম এ পাবো। এম বলতে কত, 5। এ বলতে কত, আমরা এ ধরে নিছি, যে বস্তু বা সিস্টেমের ত্বরণ কত, এ। কথা কি বুঝতে পারছো? জি। এখন একটা একটা সমস্যা আছে যে কার আগে কোন চিহ্ন হবে। তুমি দেখো, তুমি কোন দিককে পজিটিভ ধরছো, নিচের দিকে। তাহলে 5Gর দিক কি নিচের দিকে, জি। তাহলে এটাকে অবশ্যই প্লাস হবে। আর T2 আগে অবশ্যই কি হবে, মাইনাস। কারণ কোন দিক, উপরের দিক। উপরের দিক। উপরের দিক হচ্ছে নেগেটিভ দিক, ভালো কথা। জি। আচ্ছা, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আমরা যদি 10 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে দেখি, আমি কিন্তু বাংলা সম্পূর্ণ লিখছি না, তুমি লিখে নিও। 10 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে আমার নেট বল কত হবে, 10 কেজি। 10g, কেজি না, 10 × g। জি। এটা কিন্তু আমরা ওজন নিয়ে কাজ করছি, ডব্লিউ সমান mg, যেখানে এম সমান কত 10, জি সমান কত 9.8। তো আমরা জি কে আবার তো সিম্পল জি রাখছি, কারণ 9.8 লিখলে দেখতে ইকুয়েশন ঘিজিমিজি ঘিজিমিজি হয়ে যাবে। আচ্ছা, আর একটা বল কাজ করছে কত, T1, তাই তো? ইয়ং। জি। এখন mg কোন দিকে, নিচের দিকে। মাইনাস। প্লাস। ওই সরি, হ্যাঁ। T1 এর আগে হবে এবং মাইনাস, কারণ মাইনাস। উপরের দিক। এম এর মান, এম এর দিক কোন দিক হবে, নিচের দিক। এম, এই যে 10 কেজি ভরের বস্তুটা কোন দিকে যাচ্ছে, উপরের দিক। তাহলে অবশ্যই মাইনাস আসবে। এসে কি জি। হবে, 10a। কারণ কি ছিল আমাদের, এম এ, এম হচ্ছে 10, এ হচ্ছে এ, মানে এর মানে আমি জানি না। আর এর দিক যেহেতু উপরের দিক, তাই মাইনাস দিছিলাম, দিছি, তাই তো? হ্যাঁ। আর 5 এর ক্ষেত্রে, মানে 5 কেজির ক্ষেত্রে কেন 5 এর আগে মাইনাস দিইনি, কারণ 5a, এ কোন দিক কাজ করছে, নিচের দিক। নিচের দিকে, তাই এটার ক্ষেত্রে কোনো ঝামেলা হয়নি। আচ্ছা, এবার আরো একটা বস্তু আছে আমার কয়েকে, 2 কেজি। 2 কেজি ক্ষেত্রে কি লিখতে পারি, 2 কেজি ভরের পর কোন কোন বল কাজ করছে, T2 আর T1। জি। আচ্ছা, এখন তোমার কাজ হবে বোঝা যে কে, দেখো তুমি কিন্তু পজিটিভ ধরে নিতে কম নেই, নিচে আর উপরে, বাম ডান কিন্তু ধরনি, ধরছো কি, না। তুমি চাইলে বাম ডানও ধরে নিতে পারো, তুমি চাইলে বাম ডানও ধরে নিতে পারো, আবার না ধরেও করতে পারো তোমার। ওই যে গতদিন যে বুদ্ধি শিখেছিলাম, যে বস্তু চলছে কোন দিকে, বাম দিকে। আমাদের ক্ষেত্রে এখন বস্তু চলছে, এই যে বাম দিকে। 5 কেজি নিচে যখন পড়ে যাবে, তখন 2 কেজি কোন দিকে যাচ্ছে, এর দিকে বা যাচ্ছে, বাম দিক। জি। বাম দিকে যাচ্ছে। তার মানে অবশ্যই বাম দিকে বলের মান বেশি হবে, আর বাম দিকের বল কে, T2। T2 5 কেজি। অবশ্যই কি আমাদের ধরা মতে বড়, জি। আর T1 আমাদের ধরার মতে ছোট। আর আমার এফ নেট কি করতে হয়, সবচেয়ে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয় না?
জি। তাহলে টি টু টি টু মাইনাস মাইনাস কি টি হবে? ওয়ান সমান হবে কত? সমান এম এ, এম। তাই তো? জি। এম কত? জি। এম হচ্ছে 2, এ হচ্ছে তো এই। দুই। মানে দুই। আরেকটা প্রশ্ন, এর দিক কি হবে? এম এর আগে তো দিক বসাতে হবে। তুমি কি অলরেডি ধরে নিছো যে 2a এর দিক পজিটিভ? এসে আগে চিহ্ন মানে কি পজিটিভ ধরে নিছো না? জি। আচ্ছা, টু এর মানে টি টুর দিক যদি পজিটিভ হয়, অবশ্যই এর দিকও কি ওই সে টি টুর দিকে না? এর দিকও কি জি। টি টুর দিকে সমান না, একই দিকে? দিকে। তার মানে অবশ্যই এর জি। দিকও কি হবে? পজিটিভ হবে। জি। একটু জিনিসগুলো বুঝতে একটু ক্রিটিক্যাল লাগতে পারে, বাট বোঝার ট্রাই করো। এখন আর একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে যে তোমার দিক ধরে নিয়ে কোনো সমস্যা ছিল না, তুমি দিক ধরে করো তাও একই জিনিস আসবে। আগে হয়তো আমি দেখাইছিলাম, সেম ভাবে ধরে করে দেখতে পারো। ওকে। জি। ওকে। এখন দেখো তোমার ইকুয়েশন কয়টা আছে? তিনটা। 3টা। তোমার অজানা জিনিস আছে কয়টা? তিনটা। ইকুয়েশন আছে 3টা, আননোন ভেরিয়েবল 3টা, কি কি? এ, টি ওয়ান আর টি টু। আননোন ভেরিয়েবল আছে কি? এ আছে, টি ওয়ান আছে, টি টু। টি টু আছে। জি এর মান তো জানো, 9.8। জি। তাহলে আমি কতদিন বলছিলাম, যদি অজানা রাশি থাকে দুইটা, মানে অজানা চলক যদি থাকে দুইটা বা রাশি থাকে দুইটা, তাহলে সমীকরণ লাগবে দুইটা। যেহেতু এখানে অজানা রাশি আছে 3টা, তাহলে সমীকরণ লাগবে কয়টা? তিনটা। এবং আমাদের 3টাই আসছে। যদি 3টার কম আসতো আমরা জীবনে সলভ করে মান বের করতে পারতাম না। না। এখন আমরা কিভাবে সলভ করব? তুমি অনেক ভাবে সলভ করতে পারো, অনেক ভাবে। এখন কিভাবে করবা? 3টার সমীকরণ কি সমাধান করছো কখনো? না। আচ্ছা, তুমি দুইটা পদ্ধতি ইউজ করতে পারো। এক, ক্যালকুলেটর ইউজ করতে পারো, যে তুমি এক লাইনে অ্যান্সার চলে আসবে। দুই, তুমি হাতে হাতে সলভ করতে পারো। আমি জানি না আজকে কমপ্লিট করতে পারবো কিনা, কিন্তু তুমি ক্যালকুলেটর, আমি শর্টলি তোমাদেরকে দেখাই দিই। ক্যালকুলেটর কি সলভ করতে পারো? জি, সব মানে পারি মোটামুটি। আচ্ছা, তাহলে এটা আমি শেখালাম না, তাহলে তুমি নিজে ট্রাই করো। তাহলে আমি হাতে হাতে করি। এখন দেখো আমার কাজ হবে কি, মানে আমি যেভাবে এখন চিন্তা করছি, তুমি অনেক ভাবে চিন্তা করতে পারো, এগুলো খুবই ইজি ভাবে চিন্তা করে দেয়। আমি দেখতে পাচ্ছি, যদি কোনোভাবে এখান থেকে এর মানটা বের করতে পারি, এর মানটা আমি যদি বের করি, কত আসছে দেখো তো? T2 - T1, দুই গুণ আকারে যে বসে কি হবে? ভাগ হয়ে যাবে। এটা কার মান? এ। এ এর মান। এই এ এর মানটা যদি তুমি 2 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণে বসায় দাও, তাহলে দেখো কি হয়। তাহলে 1 নম্বর সমীকরণে আমি এ এর মান বসাচ্ছি। জি। বসালে দেখো 5g - T2 সমান আসবে 5a। এর জায়গায় এ। বসবে কি? T2 মাইনাস টি টি ওয়ান ওয়ান বাই টু। ভাগ 2। এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, এই দুইটা আমি দেখতে পাচ্ছি ভাগ আকারে আছে, তাহলে এই সমানের ওই পাশে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 5 × 2 = 10 - 2 T2। আশা করি বুঝতে পারছো। জি। সমান এই 5টা T2-র সাথেও গুণ আছে, T1-এর সাথেও। গুণ আছে। বুঝতে পারছো তো? জি জি, সমস্যা তাহলে নেই কোনো। 5 যদি এটার সাথে গুণ করি, 5 যদি এর সাথে গুণ করি, তাহলে কি হয়? আমি যদি একবার গুণ করে বসাই দিই, তাহলে কি হয়? 5T2 - 5T1 লেখা যায়। জি। আচ্ছা, এখন যদি আরেকটু খেয়াল করো, আমি এই 2T2 কান এই পাশে নিয়ে চলে আসি। দেখো 10g সমান 5T2 - 5T1, এই +2 T2 হবে। জি।
তাহলে তার মানে দেখো, হ্যাঁ টু বলো। প্লাস T2, 2T2। 72, 5 আর 2 7 যোগ আকারে আছে। ও আচ্ছা আচ্ছা। আর ওরা তো তাহলে বিয়োগ হবে না, T1 ওরা। জি বিয়োগ, জি। তাহলে 72 - 5T1 ইকুয়াল, এমন একটা রাশি 0। পাইলাম বা সমীকরণ পাইলাম। এটাকে আমরা কয় নম্বর সমীকরণ দিই? 5 নম্বর সমীকরণ দিলাম। সিমিলার ভাবে আমি যদি 2 নম্বর সমীকরণে আবার এর মান বসাই দিই, তাহলে জিনিসটা কেমন হয়? 10G - T1 সমান -10 এর মান হবে T2 - T1 ভাগ 2। এই 2 দিয়ে 10কে কাটা যায় না? জি। কাটলে কত হয়? -5 T2 - T1। এটা যদি হিসাব করি, 10G - T1 সমান -5T2 + 5T1 লেখা যায়। 5 প্লাসে মাইনাসে জি। মাইনাস, এই মাইনাস এই মাইনাস মাইনাস প্লাস T1। যদি T1 কে ওই পাশে নিয়ে যাও, তাহলে জিনিসটা কেমন হয়? 10G - T1 এর পাশে হবে +T1, তাই তো? বুঝতে +61। পারছো তো? জি, +61, তাহলে একবার লিখলাম +61। এইবার দেখো, দুটো সমীকরণ দেখে একটু খেয়াল করো। 5 নম্বর আর 6 নম্বর, এখানে চলক কয়টা 5 নম্বরে? 2টা। 6 নম্বরে চলক কয়টা? 2টা। আর 2টা সমীকরণ থাকলে আমরা কি সমাধান করতে পারি? জি। জি। এবার আপনি নর্মাল যে মেথডটা আছে, এর আগের দিন আমরা সলভ করছি, সেইভাবে সলভ করতে পারবেন আশা করি। নাকি করে দেবো? না। এটার সলিউশন অনেকটা, অনেক মানে একটু ক্রিটিক্যাল হবে, কারণ 3টা সমীকরণ সমাধান করার জন্য তোমার প্রথম কাজ হয়, মানে এটা বোঝা জরুরি, যে যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলকের মান বের করে নিতে হবে। ওই মানটা বাদ বাকি দুটো সমীকরণে বসিয়ে দিতে হবে। দেওয়ার ফলে যেন ওই চলকটা বাদ হয়ে যায়। আর ওই চলকটা বাদ হয়ে গেলে আর কয়টা চলক থাকবে? 2টা চলক থাকবে। আর তুমি 2টা নতুন জি। সমীকরণ পাবা। ওই দুটো সমাধান করলে ওই দুটো চলকের মানও পেয়ে যাবা। এবং আমি সময়ের আগে হ্যাঁ বলো। 5 আর 6 এটা। হ্যাঁ, এটা তুমি অপনয়ন পদ্ধতি সলভ করতে পারো, অথবা প্রতিস্থাপন সলভ করতে পারো। আমার কাছে মনে হয় অপনয়ন করলে ইজি হবে জিনিসটা। জি। হ্যাঁ না, হ্যাঁ কোনটাই করবো? অপনিয়ন করেন। অপনয়ন করবো, আচ্ছা তাহলে আমি জিনিসটা একটু সুন্দর করে লিখি। যে তোমার এটা T2, আচ্ছা সবগুলো আগেই আছে। আমার দেখো T2 কে যদি আমি কাটতে চাই, T2 এর আগের সহগ যা, T2